আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সো ওয়েলকাম টু একাডেমিক টু অ্যাডমিশন, আমাদের হালকেনস্টাইনের ট্রেডমার্ক কোর্স। যেই কোর্সে আমরা তোমারে একদম একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত ফুল সাপোর্ট দিয়ে থাকি। সো আমি আমার পরিচয় দিই, সোহানুর রহমান। সো তোমরা যারা ক্লাসটা দেখতেছো, এইচএসসি 28-এর মানুষজন। সো তোমাদের এসএসসি পরীক্ষা শেষ হইলো কিছুদিন আগে, বা হইতে পারে তুমি ক্লাসটা অনেক পরে দেখতেছো, হোয়াট এভার, যাই হোক না কেন। সো আমি আশা করতেছি যে এই ক্লাসটার মাধ্যমে তুমি তোমার কলেজ লাইফের বা কলেজের পড়াশোনা স্টার্ট করতেছো। সবাই ম্যাট্রিক্স দিয়েই শুরু করে। সো তার আগে আমি কিছু কথাবার্তা বলি। তোমাদের এই একাডেমিক অ্যাডমিশনের একদম এ টু জেড, প্রথম থেকে লাস্ট পর্যন্ত যে 20টা চ্যাপ্টার আছে, মেজরিটি চ্যাপ্টারই তুমি আমারে দেখবা। তুমি ম্যাট্রিক্সে আমাকে দেখবা, তুমি ভেক্টরে আমাকে দেখবা, সরল রেখায় বৃত্ততে আমাকে দেখবা, দেন তুমি ফাংশন ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনেও আমাকে দেখবা। দেন সেকেন্ড পেপারে যায় বাস্তব সংখ্যা, যোগাশ্রয়ী, জটিল সংখ্যা, বহুপদী, কনিক, স্থিতিবিদ্যা, এই এতগুলা চ্যাপ্টারে তোমার আমাকে দেখা লাগবে আর কি। তো আমার নাম সোহানুর রহমান, বা ডাকনাম সোহান। সো যারা চিনো আমাদের ইনফিনিটি স্কুলের থ্রু আমাকে চিনো, তারা তো চিনোই। আর যারা চিনো না, এই ছোট্ট একটা পরিচয়। আমি এনডিসিতে পড়াশোনা করছিলাম, এনডিসি 20, মানে এইচএসসি 20 আর কি, অটোবাস ব্যাচ। আর দেন ওইখান থেকে আমি পরে ঢাবিতে পড়াশোনা করছি, আমার ঢাবিতে গ্র্যাজুয়েশন শেষ। সো এই কলেজের 1.5-2 বছরের যে জার্নিটা, এখানে একটা জিনিস জাস্ট মাথায় রাখবা, জাস্ট একটা জিনিস দরকার, আর কিচ্ছু না, জাস্ট একটা। ওটা হলো কনসিস্টেন্সি। জাস্ট কনসিস্টেন্সি, আর কিচ্ছু না। তুমি শুরু থেকে শেষ পর্যন্ত অল্প 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 করে প্রতিদিন পড়ো, অল্প অল্প করে পড়ো। দেখবা যে তোমার 1.5 বছরের জার্নি তোমার গায়েই লাগবে না। তোমার কাছে মনেই হবে না যে খুব পড়াশোনা বা কিচ্ছু কিচ্ছু মনে হবে না। বাট তুমি যখন এই জিনিসটা জমাবা, বেশি না, জাস্ট 15 দিনের পড়া জমাইলেও মনে হবে অনেক পড়া। বোঝা গেছে? সো যেই দিন যেই ক্লাসটা করবা, ওই দিনই ওইটার রেলেভেন্ট পড়াশোনাগুলো করে ফেলবা। সো এতে করে দেখা যাবে যে তোমার তেমন একটা প্যারা হবে না। ঠিক আছে? তো আমরা কথাবার্তা না বাড়ায় শুরু করি। আমাদের ম্যাথে 2টা পেপার আছে, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার। ফার্স্ট পেপারের একদম প্রথম চ্যাপ্টার হলো ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্টস, অথবা ম্যাট্রিক্স এবং নির্ণায়ক, যেটা একটা নতুন জিনিস। তোমাদের 9-10-এর কোনো কিছুর সাথে এটায় মিল নাই, পুরাতন জিনিস না কিন্তু এটা। যেমন আমি যদি তোমার সরল রেখা পড়ানো শুরু করতাম, তুমি মিল পাইতা, কারণ তুমি স্থানাঙ্ক জ্যামিতি 9-10-এ পড়ছো। ঠিক আছে? কিন্তু এইটা টোটালি একটা নতুন জিনিস পড়ানো হইতেছে। বাট তার মানে এই না এটা কঠিন। ম্যাট্রিক্সের শুরুতে স্টুডেন্টরা একটু পেইন খায়, যেহেতু নতুন। বাট একবার পড়ার পর তারা আর সেকেন্ড বার এটা পড়ে না, কারণ এটা ইজি। একবার পড়লেই দেন মাথায় গেঁথে যায়। অ্যান্ড এখান থেকে একটা কোয়েশ্চেন তুমি বোর্ডে পাবাই পাবা, একটা সিকিউ পাবা। সো আমরা প্রথমে একবারই পড়বো, ভালো মতো পড়বো। ঠিক আছে? সো আমার ক্লাসগুলো আমি যেভাবে নেই, আমি প্রথম 2-3টা ক্লাসে হইলো জাস্ট থিওরি আলোচনা করি চ্যাপ্টারের। দেন থিওরির সাথে রেলেভেন্ট ম্যাথগুলা করাই। ম্যাথগুলা মেইনলি কেতাব স্যারের বই থেকে নেওয়া হয়। কেতাব স্যার, এসিও আহমেদ, রূপন্তী, সবগুলা বই মিক্স করেই নেওয়া হয় আর কি, যেন সব টাইপের ম্যাথ কভার করা যায়। ওকে। সো আমরা কথাবার্তা না বাড়ায় এখন শুরু করি। ম্যাট্রিক্স অ্যান্ড নির্ণায়ক, আমাদের প্রথম যে চ্যাপ্টারটা 1.1, ওইটা হলো ম্যাট্রিক্স নিয়ে। ঠিক আছে? সো আমার প্রথম কথা হলো ম্যাট্রিক্স জিনিসটা কি। ম্যাট্রিক্সের অর্থ হলো ছাঁচ। ম্যাট্রিক্সের অর্থ হলো কি বললাম? ছাঁচ। আচ্ছা, আমি তোমার একটু উদাহরণ দিয়ে বোঝানোর ট্রাই করি যে ম্যাট্রিক্স ওয়ার্ডটা তুমি কই শুনতে পারো। বায়োলজিতে শুনছো, তাই না? কোষের মাতৃকা, ওটারে ম্যাট্রিক্স বলা হইতো, তাই তো? ম্যাট্রিক্স একটা মুভি আছে, তাই না? সো ছাঁচ বলতে কি বুঝাইতেছে? ছাঁচ বলতে বুঝাইতেছে বিস্কিটের ফ্যাক্টরিতে যে বিস্কিট তৈরি করে, কিভাবে তৈরি করে? একটা আটার বড় লেই বানায়, দেন ওইখান থেকে হলে একটা পার্টিকুলার শেপ দিয়ে, ওইটারই ছাঁচ বলে, ওটা দিয়ে কাটে, তাই না? ধরো এরকম চারকোণ একটা শেপ নিয়ে ওই আটার লেইটা কাটবে, কেটে 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 দেন ওটারে বেক করলে বিস্কিট হইতেছে। সো ওই শেপটারে আমি বলতেছি ছাঁচ। সো ম্যাট্রিক্স মানে হলো ছাঁচ। এখন ম্যাট্রিক্স জিনিসটা কি? প্রথমত সংজ্ঞাটা একটু দেখি। কতগুলো সংখ্যা বা প্রতীক, বুঝো, কতগুলো সংখ্যা বা প্রতীক বা বীজগাণিতিক রাশির, কি কি বললাম? কতগুলো সংখ্যা হইতে পারে 1 2 3, প্রতীক হইতে পারে এক্স, এ, আলফা, অথবা বীজগাণিতিক রাশি হইতে পারে যেমন 2x + 1, x - 4, এগুলা হইতে পারে। এদের আয়তাকার বিন্যাস যদি ফার্স্ট ব্র্যাকেট
অথবা থার্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ থাকে তখন তাকে আমরা বলবো একটা ম্যাট্রিক্স। ঠিক আছে, দেখো একটু, ধরো আমি বললাম কতগুলো সংখ্যা নিলাম আমরা, ধরো 2 3 4 7 1 -3, এই কতগুলো সংখ্যাকে আমি যে শেপটা দিছি, যে আকারে লিখছি, শেপটা কিন্তু আয়তক্ষেত্রের মতো না। এদের আয়তাকার বিন্যাসকে আমি যদি একটা ফার্স্ট ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করি, ফার্স্ট ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করি, তখন তাকে আমরা বলবো একটা ম্যাট্রিক্স। তখন তাকে আমরা কি বলবো? একটা ম্যাট্রিক্স। যেমন এইখানে আমি কতগুলো প্রতীক নিয়েছি, এক্স ওয়াই জি ইউ ভি ডাব্লিউ এ বি সি, ঠিক আছে। দেন কি করছি, এদের আয়তাকার একটা বিন্যাস বানাইছি, তারপর তাকে থার্ড ব্র্যাকেট দ্বারা আটকাইছি, এইটাকে আমরা কি বলতেছি? ম্যাট্রিক্স বলতেছি, ঠিক আছে। এখন ম্যাট্রিক্স দিয়ে অ্যাকচুয়ালি করে এটা কি, বুঝো? ম্যাট্রিক্স দিয়ে অ্যাকচুয়ালি করে এটা কি? ম্যাট্রিক্স বেসিক্যালি আমাদের পরিচিত জিনিসপত্রগুলোর রিপ্রেজেন্টেশন একটু ডিফারেন্ট ভাবে। মানে কি ভাই? ধরো আমি তোমারে বলি যে 9-10-এ তুমি সমীকরণ পড়ছো না, 2x + y = 7, x + 3y = 2, এরকম সমীকরণ পড়ছো না? সো এখানে আমি যদি তোমারে বলি x এবং y এর সহগগুলা কত, তুমি বলবা যে ভাই x এবং y এর সহগ হলো প্রথম সমীকরণে 2 এবং 1, পরের সমীকরণে 1 এবং 3, ঠিক আছে। এখন এটা কথায় লেখাটা ঝামেলা, সো আমি এভাবে লিখতে পারি যে হ্যাঁ, এখানে সহগগুলা কে কে, x এর সহগ 2, y এর সহগ 1, x এর সহগ 1, y এর সহগ 3, দেন এইটাকে একটা ফার্স্ট ব্র্যাকেট দ্বারা আটকাইলাম। এটারে তো অবভিয়াসলি আমি একটা ম্যাট্রিক্স বলবো, তাই না? তার মানে এটা কিসের ম্যাট্রিক্স? এই সমীকরণের চলক এক্স এবং ওয়াই যে আছে, চলক আছে, চলকের যে সহগ সেগুলা নিয়ে একটা ম্যাট্রিক্স বানাইছি। তাহলে এইখানে ম্যাট্রিক্সটা কি? ম্যাট্রিক্সটা হইল, বুঝো, চলকের সহগের ম্যাট্রিক্স, চলকের সহগ নিয়ে গঠিত ম্যাট্রিক্স, ঠিক আছে। চলকের সহগ নিয়ে গঠিত ম্যাট্রিক্স হলো এইটা। তার মানে আমাদের পরিচিত জিনিসপত্রগুলোর একটা ডিফারেন্ট রিপ্রেজেন্টেশন, আর কিচ্ছু না। তোমাদের ইন্টারমিডিয়েটে জাস্ট ম্যাট্রিক্সের বেসিকটা জানানো হয়, ঠিক আছে। যেমন বাচ্চাকালে তোমার শেখানো হয়েছে 5 1 5, 5 2 10, বড় হয়ে তুমি বুঝতে পারছো যে আচ্ছা এই 5 2 10 দিয়ে কত জায়গায় কত কাজে লাগে। সিমিলারলি ম্যাট্রিক্সের তোমাকে বেসিক জিনিসপত্র এখানে জানানো হইতেছে। ফার্দার যায় দেখবা যে এখান থেকে তোমার অনেক কিছু পড়াশোনা আছে। যখন ইঞ্জিনিয়ারিং পড়তে যাবা, যখন তুমি পিওর ম্যাথমেটিক্স পড়বা, তখন দেখবা যে ম্যাট্রিক্সের ইউজ কত বেশি। বুঝা গেছে? এখন আমি তোমারে জাস্ট ওই 5 1 5 আর 5 2 10 শিখাইতেছি, পরিচয়গুলো দিতেছি। বুঝা গেছে কথা? সো এই গেল আমাদের ম্যাট্রিক্সের বেসিক কথা। ম্যাট্রিক্স অর্থ ছাঁচ, কতগুলো সংখ্যা, প্রতীক অথবা বীজগাণিতিক রাশির আয়তাকার বিন্যাস যদি ফার্স্ট ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ থাকে, তখন তাকে আমরা কি বলতেছি? একটা ম্যাট্রিক্স বলতেছি। বুঝাইতে পারছি? ওকে। সো এখন আমরা ম্যাট্রিক্সের সাথে রিলেভেন্ট আরো কিছু জিনিসপত্র পড়ব। প্রথমে হলো ম্যাট্রিক্সের এন্ট্রি, এন্ট্রি অফ এ ম্যাট্রিক্স, ঠিক আছে। এন্ট্রি অফ এ ম্যাট্রিক্স বা ম্যাট্রিক্সের ভুক্তি। যাদের নিয়ে ম্যাট্রিক্স গঠিত হয় তাদের প্রত্যেকটিকে এক একটি ভুক্তি বলে। মানে দেখো, ধরো একটা ম্যাট্রিক্স আমি লিখলাম এরকম এ বি সি ডি, প্রতীক দিয়ে লিখলাম, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম। এই ম্যাট্রিক্সটাকে আমি বলতেছি এ, ঠিক আছে। এই ম্যাট্রিক্সটাকে আমি কত বলতেছি? এ। তাহলে এই ম্যাট্রিক্সটা কাদের দ্বারা গঠিত দেখো তো। এই যে ছোট হাতের এ এইটা, ছোট হাতের বি এইটা, ছোট হাতের সি এইটা, ছোট হাতের ডি এইটা, এই প্রত্যেকটাকে আমি বলবো এক একটা ভুক্তি। তার মানে যাদের দ্বারা ম্যাট্রিক্স গঠিত তাদের প্রত্যেকটাকে আমি কি বলতেছি? এক একটা ভুক্তি অথবা এন্ট্রি বলতেছি। ওই যে এক্সেলে আমরা ডেটা এন্ট্রি দেই না প্রতি বক্সে একটা একটা করে, কাইন্ড অফ ওই রকম। তাহলে যাদের দ্বারা ম্যাট্রিক্স গঠিত তাদের প্রত্যেকটাকে আমরা এক একটা ভুক্তি বলতেছি। আচ্ছা, এখানে একটা জিনিস মাথায় রাখবো যে ভুক্তিগুলার মাঝে কখনো কমা দেয়া যাবে না। আমি কি এখানে কমা দিছি? দেখো তো, আমি কি লিখছি এ কমা বি সি কমা ডি? না, কখনোই ভুক্তিগুলার মাঝে কমা দেয়া যাবে না। গেল? বুঝাইতে পারছি? ওকে। এখন তাহলে ম্যাট্রিক্সের
মানে অর্থ পড়লাম, ছাঁচ সংজ্ঞা পড়লাম, দেন আমি ম্যাট্রিক্সের ভুক্তি বা এন্ট্রি পড়লাম, ঠিক আছে। এখন দেখো ম্যাট্রিক্সের রো এবং কলাম, ঠিক আছে। রো মানে হলো সারি আর কলাম মানে স্তম্ভ, বাট আমরা রো কলামই বলবো। সো ম্যাট্রিক্সের আনুভূমিক রেখাগুলোকে রো, আনুভূমিক রেখাগুলোকে আমি রো বলতেছি, এবং উলম্ব রেখাগুলোকে আমি কলাম বলতেছি। দেখো এই যে আনুভূমিক যে রেখাগুলা, আনুভূমিক যে রেখাগুলা সেগুলোর আমি বলতেছি রো। তার মানে এইটা হলো আমার প্রথম রো, এটা হলো আমার সেকেন্ড রো, এটা হলো আমার থার্ড রো, ঠিক আছে। বুঝাইতে পারছি? দাঁড়াও, দেখো এটা হলো প্রথম রো, এটা হলো সেকেন্ড রো, এটা হলো থার্ড রো। আর এই যে এটা হলো প্রথম কলাম, এটা হলো সেকেন্ড কলাম, এটা হলো থার্ড কলাম, ঠিক আছে। ধরতে পারছি? তাহলে আনুভূমিক রেখাগুলোকে পর্যায় সারণী পড়ছি না, ওইখানে আনুভূমিক গুলা কি ছিল? রো ছিল, 7টা রো ছিল। উলম্ব কি কলাম ছিল? কয়টা কলাম ছিল? 18টা কলাম ছিল, তাই তো। আচ্ছা, তাহলে আনুভূমিক রেখাগুলোকে আমি রো বলতেছি, উলম্ব রেখাগুলোকে আমি কলাম বলতেছি। ক্লিয়ার? ধরতে পারছি? তাহলে এখানে কয়টা রো আছে? 3টা। এখানে কয়টা কলাম আছে? 3টা। ক্লিয়ার? তাহলে আগে যে ম্যাট্রিক্সটা লিখছিলাম, এখানে 2টা রো 2টা কলাম, এখানে 2টা রো 2টা কলাম, এখানে 2টা রো 3টা কলাম, ঠিক আছে। বুঝতে পারছি? ওকে। এরপরে অর্ডার অফ এ ম্যাট্রিক্স, অথবা ম্যাট্রিক্সের অর্ডার, অথবা ম্যাট্রিক্সের ক্রম। ক্রম যে ওয়ার্ডটা লেখা আছে, নাই, লিখে দিই। অর্ডার অফ এ ম্যাট্রিক্স, অর্ডারের বাংলা হলো ক্রম। ক্রম, ঠিক আছে। সো অর্ডার অথবা ক্রম কাকে বলতেছি? দেখো, যদি একটি ম্যাট্রিক্সের রো সংখ্যা m, রো সংখ্যা m এবং কলাম সংখ্যা n হয়, যদি একটি ম্যাট্রিক্সের রো সংখ্যা m এবং কলাম সংখ্যা n হয়, তখন ম্যাট্রিক্সের অর্ডার আমি বলবো m বাই n। লিখবো গুণ দিয়ে, বাট মুখ দিয়ে পড়বো হলো বাই। আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই। ধরো একটা ম্যাট্রিক্স এ, সেই ম্যাট্রিক্সটা এরকম এ বি সি ডি ই এফ, ঠিক আছে। সো এখানে আমরা বলো যে রো কয়টা আছে? 3টা। কলাম কয়টা আছে? 2টা, তাই না? তাহলে এখানে রো কয়টা? রো হইল 3টা। কলাম কয়টা? 2টা। তাহলে আমি বলবো যে এখানে অর্ডার কত? রো যদি 3টা হয়, কলাম যদি 2টা হয়, তাহলে অর্ডার হবে 3/2। রো যদি m সংখ্যক হয়, কলাম যদি n সংখ্যক হয়, তাহলে অর্ডার কত? m বাই n। m ইন্টু n, মানে গুণ দিয়ে লিখবো, বাট পড়বো হলো বাই। দেখবা যে যারা হলো ওই ঘরের মাপ নেয়, ফার্নিচারের মাপ নেয়, ঠিক আছে, তারা দেখবা যে লিখে যে 10/10, বলে 10/10, লিখে কিন্তু কিন্তু 10x10, ঠিক আছে। হিসাব নেওয়ার সময় লিখে 10x10, বাট মুখে বলবে কি 10/10। বুঝা গেছে কথা? তো ওই রকম আর কি। সো এইটার অর্ডার কত? তাহলে 3টার ও 2টা কলাম 3/2। অর্ডার যদি আমি লিখতে চাই, ম্যাট্রিক্স লিখার সাথে সাথে আমি ধরো অর্ডারটাও লিখে দিতে চাইতেছি, তখন এই পায়ের কাছে লিখতে হয়, এই তো ডান সাইডে পায়ের কাছে 3/2। বুঝা গেছে কথা? যেমন এই তো 3টার ও 2টা কলাম 3/2। সো অর্ডার অ্যাকচুয়ালি কি করতেছে? অর্ডার কাইন্ড অফ আকারের ধারণা দিতেছে না? যদি একটা ম্যাট্রিক্সের অর্ডার 3/3 হয়, 3টার ও 3টা কলাম, আর আরেকটার অর্ডার 6/6, 6টার ও 6টা কলাম, সো 6টার ও 6টা কলাম, ওটার সাইজ আরো বড় হবে না? 3টার ও 3টা কলাম সাইজ ছোট হবে। সো অর্ডার অ্যাকচুয়ালি কিসের আইডিয়া দিতেছে? যে সাইজের ধারণা দিতেছে, বা আকার কিরকম হবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখো তো, টোটাল ভুক্তি, টোটাল ভুক্তি ইকুয়ালস টু m ইন্টু n। দেখো তো এখানে অর্ডার কত? m/n, মানে এখানে 3/2। 3×2 = 6 না? এখন গুণ তো আমার এখানে কয়টা আছে? আমার ভুক্তি কয়টা আছে? 6টাই তো আছে।
তার মানে রো সংখ্যা m কলাম সংখ্যা n গুণ করলে আমি কি পেয়ে যাব, টোটাল কয়টা কি আছে, ভুক্তি আছে। বোঝা গেছে কথা? ক্লিয়ার? তার মানে এখানেও দেখো 3 × 2 মানে 6, 6টা আছে। আমি আগের উদাহরণে আসি, দেখো তো এটার অর্ডার কত, এটার অর্ডার কত, 3/3। তার মানে ভুক্তি কয়টা আছে, 9টা। বুঝাইতে পারছি? সো আমরা এখন অবধি কি কি পড়লাম, আমরা অর্ডার পর্যন্ত চলে আসছি। এই পর্যন্ত পড়ার পর একটা কুইক রিক্যাপ নিয়ে নিই আমরা, যে প্রথমত হইল ম্যাট্রিক্স কাকে বলে। ম্যাট্রিক্স হলো ছাঁচ কতগুলো সংখ্যা বা প্রতীক বা বীজগাণিতিক রাশির আয়তাকার বিন্যাস যদি ফার্স্ট ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট দ্বারা আটকানো থাকে তখন তাকে ম্যাট্রিক্স বলতেছি। ম্যাট্রিক্সের যাদের নিয়ে ম্যাট্রিক্স গঠিত তাদের প্রত্যেকটাকে আমরা বলতেছি এক একটা ভুক্তি। ভুক্তির মাঝে কমা দেয়া যাবে না। আচ্ছা, আনুভূমিক রেখাগুলোকে রো বলতেছি, উলম্ব রেখাগুলোকে আমি কলাম বলতেছি। এবং এরপর আমি অর্ডার পড়ছি, রো সংখ্যা যদি m হয়, কলাম সংখ্যা যদি n হয়, তবে ম্যাট্রিক্সের অর্ডার হবে কত, m/n। ঠিক আছে? এবং অর্ডার যদি আমি লিখতে চাই m/n, লিখবো গুণ দিয়ে, পড়বো m/n। অর্ডার লিখতে চাইলে ডান সাইডে পায়ের তলায় রেখে লিখা লাগবে, এবং m × n, অর্থাৎ অর্ডারটা যদি গুণফল বের করি তখন ওইটাই আসবে কি, টোটাল ভুক্তির সংখ্যা। এখন আসো জেনারেল ফর্ম অফ এ ম্যাট্রিক্স। আমি একটু পানি খেয়ে আসি, ওয়েট। সো দেখো এরপরে আমরা আগাই জেনারেল ফর্ম অফ এ ম্যাট্রিক্স বা ম্যাট্রিক্সের সাধারণ আকার। এখন এটা বোঝার আগে আমি তোমার সাধারণ আকারের আইডিয়াটা একটু দেই। আমরা কেমিস্ট্রি পড়ছি 9-10-এ। কেমিস্ট্রির 9-10-এ দেখতা যে কোনো মৌলকে প্রকাশ করার জন্য ইন জেনারেল আমরা বলতাম এরকম এক্স। দেখো তো মনে পড়ে কিনা? তুমি বলতা যে পর্যায় সারণীর 118টা যে মৌল আছে তাকে প্রকাশ করার জন্য আমরা এক্স নিতাম। নিচে এদিকে থাকতো হইল কি, পারমাণবিক সংখ্যা, উপরে থাকতো ভর সংখ্যা, তাই তো? এরকমই তো। এক্স কি পর্যায় সারণীর কোনো মৌল? না তো। এখন এক্স হলো পর্যায় সারণীর সবাইকে রিপ্রেজেন্ট করতেছে। সো জেড এর জায়গায় আমি যদি 11 দেই, এ অর্থাৎ ভর সংখ্যার জায়গায় আমি যদি 23 দেই, তখন এই যে এক্সটা সেটা অ্যাকচুয়ালি হবে কি, সোডিয়াম। এই আইডিয়াটা ধরতে পারছি। সো সাধারণ আকার বা জেনারেল ফরম্যাট যেটা বা জেনারেল ফর্ম যেটা, সেটা হলো সবাইকে একটা কমন জিনিসের মাধ্যমে প্রকাশ করে। সো পর্যায় সারণীর 118টা মৌলকে আমি ইন জেনারেল প্রকাশ করতেছি এক্স দ্বারা, এবং জেড এবং এ এর মানটা যখনই চেঞ্জ হইতেছে তখনই আমার ভিন্ন ভিন্ন পরমাণু আমি পাইতেছি বা মৌল আমি পাইতেছি। সো এখন আসো জেনারেল ফর্ম অফ এ ম্যাট্রিক্স, যেখানে আমরা যেখানে আমরা ম্যাট্রিক্সের সকল ভুক্তিকে রিপ্রেজেন্ট করার জন্য নিতেছি হলো এ। এদিকে দেখো একটু, আমরা ধরো এইখানে আগেরটাতে এই যে এখানে যে আমার কি আছে, 6টা ভুক্তি আছে, এক্স, এ, ওয়াই, বি, জেড, সি, তাই তো? এই সবগুলাকে ইন জেনারেল রিপ্রেজেন্ট করার জন্য আমরা নিছি হলো এ। এ হলো সবগুলা ভুক্তিকে রিপ্রেজেন্ট করতেছে, এবং আই যে বুঝাইতেছে রো নাম্বার এবং কলাম নাম্বার। বুঝছো? আমরা একটু আগে অর্ডার পড়ার সময় বলছিলাম যে কোনো ম্যাট্রিক্সের রো সংখ্যা m কলাম সংখ্যা n হলে, রো সংখ্যা m মানে বুঝাইতেছে টোটাল কয়টা রো আছে, n বুঝাইতেছে টোটাল কয়টা কলাম আছে, i এবং j অ্যাকচুয়ালি বুঝাইতেছে অবস্থান। আমি একটু ঠান্ডা মাথায় একটা ম্যাট্রিক্স এঁকে নেই। ধরো একটা ম্যাট্রিক্স আমি এরকম বলতেছি 1 2 3 4 5 6, ঠিক আছে? এখন একটু বুঝি, এখানে রো কয়টা আছে, 2টা, কলাম কয়টা আছে, 3টা। রো আছে 1টা 2টা, টোটাল 2টা, কলাম আছে 1 2 3। ধরতে পারছি এই পর্যন্ত? আচ্ছা, এখন বুঝো, আমি যদি বলি যে এই যে 5 যে ভুক্তিটা আছে, 4 যে ভুক্তিটা আছে, 6 যে ভুক্তিটা আছে, সবগুলাকে আমি রিপ্রেজেন্ট করতেছি একটা ভুক্তি দিয়ে, সেটা হলো এ। এ কি ম্যাট্রিক্সের মধ্যে আছে? নাই। সিমিলারলি যেমন এক্স কি পর্যায় সারণীতে ছিল? ছিল না তো। সবাইকে রিপ্রেজেন্ট করার জন্য এক্স নিছি। সিমিলারলি সবাইকে রিপ্রেজেন্ট করার জন্য আমি নিছি হলো এ। আচ্ছা, এখন দেখো এই যে 5, 5-এর রো নাম্বার কত? 5-এর রো নাম্বার হলো 2। তার মানে 5-এর আই এর মান হলো 2। 5-এর কলাম নাম্বার 2, তার মানে জে এর মান কত? 2। ঠিক আছে? তার মানে বুঝো, আমি ম্যাট্রিক্সকে ইন জেনারেল রিপ্রেজেন্ট করতেছি কিভাবে? সকল ভুক্তিকে রিপ্রেজেন্ট করার জন্য নিতেছি এ, এবং আই এবং জে বুঝাইতেছে তার রো এবং কলাম নাম্বার। এইটা হলো ম্যাট্রিক্সের জেনারেল ফরম্যাট।
তার মানে বুঝো, যখন আমি আই এর মান 1 নিব, জে এর মান 1 নিব, তখন বুঝাবে, যেমন এইটার ক্ষেত্রে যদি চিন্তা করি, যে আই এর মান যখন 1 নিব, জে এর মান 1 নিব, বুঝাবে 1 নাম্বার রো 1 নাম্বার কলামে কোন ভুক্তিটা আছে, কে আছে, 1। তার মানে তখন এইটা ইন্ডিকেট করবে কাকে, 1 কে। ঠিক আছে। তারপর আমি যদি এর মান, সরি, আমি আই এর মান 1 নেই, জে এর মান 2 নেই, এটা বুঝাইতেছে ফার্স্ট রো সেকেন্ড কলামে কে আছে, 2 আছে, তার মানে ভুক্তিটা হবে 2। আমি যদি 1 3 লিখি, এটা বুঝাইতেছে যে 1 নাম্বার রো 3 নাম্বার কলামে কে আছে, 3 আছে। ঠিক আছে। তারপর আমি যদি বলি 2 1 2 2 2 3, তো বুঝো 2 1 বলতে বুঝাইতেছে সেকেন্ড রো 1 নাম্বার কলামে কে আছে, 4। সেকেন্ড রো 2 নাম্বার কলামে কে আছে, 5। সেকেন্ড রো 3 নাম্বার কলামে কে আছে, 6। বুঝা গেছে? তার মানে সবগুলা ভুক্তিকে রিপ্রেজেন্ট করার জন্য আমি কি নিতেছি, এ নিতেছি। এ হইলো সবগুলা ভুক্তিকে রিপ্রেজেন্ট করতেছে। আই এবং জে এর মানটা যখনই চেঞ্জ হইতেছে, তার বেসিসে আমরা ভিন্ন ভিন্ন ভুক্তি পাইতেছি। আই হইলো রো নাম্বার, বুঝো, তো এখানে আই এর মান কত হইতে পারে, 1 2 3 4 এগুলো হইতে পারে, 1 নাম্বার রো, 2 নাম্বার রো, 3 নাম্বার রো। তার মানে আই বলতে বুঝাইতেছে রো নাম্বার, এবং যে দ্বারা বুঝাইতেছে কলাম নাম্বার। আই দ্বারা বুঝাইতেছে ভুক্তিটা কয় নাম্বার রোতে আছে, যে দ্বারা বুঝাইতেছে কয় নাম্বার কলামে আছে। বুঝাইতে পারছি জিনিসটা? দেখো তো জেনারেল ফরম্যাটটা ক্লিয়ার কিনা। তার মানে সবগুলা ভুক্তিকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা এ নিতেছি, এ হলো সবগুলাকে রিপ্রেজেন্ট করতেছে, এবং আই হলো রো নাম্বার, যে হলো কলাম নাম্বার। আই বুঝাইতেছে সে কয় নাম্বার রোতে আছে, যে বুঝাইতেছে সে কয় নাম্বার কলামে আছে। তো যখন আমি আই এর মান 1 নিব, জে এর মান 2 নিব, আই এর মান 1, জে এর মান 2, তখন বুঝাবে 1 নাম্বার রো 2 নাম্বার কলামে যেই ভুক্তিটা আছে, তার মানে 2। তার মানে তখন এ এর মান হয়ে যাবে কত, 2। তখন এ বুঝাবে কাকে, 2 বুঝাবে। বুঝাইতে পারছি এই জিনিসটা? ক্লিয়ার? সো এখানে আমি একটা কোয়েশ্চেন করাই তোমাদের, দেন ক্লিয়ার হয়ে যাবে একদম। ধরো আমি তোমার কোয়েশ্চেনটা এমন বলতেছি যে a ইকুয়ালস টু aij, এটা একটা 3/3 ম্যাট্রিক্স। নিচে 3/3 মানে 3 ইন্টু 3 মানে কি, ম্যাট্রিক্সের অর্ডারটা হইলো বা আকারটা হইলো কত, 3/3। যেখানে যেখানে aij সমান 2i মাইনাস জে, এত হলে ম্যাট্রিক্সটি লিখো। ম্যাট্রিক্সটা লিখতে বলছে। ম্যাট্রিক্সটা লিখতে বলছে, এই হলো কোয়েশ্চেন। সো আমাকে বলে দিছে এ হইলো, মানে সাধারণ আকারটা দিয়ে দিছে, এবং 3/3 দ্বারা বুঝাইছে যে এইখানে টোটাল 3টা রো আছে, 3টা কলাম আছে। ঠিক আছে। তার মানে এখন একটু বুঝি। তার মানে এ যে ম্যাট্রিক্সটা, এখানে 3টা রো থাকবে, আর কি থাকবে, 3টা কলাম থাকবে। সো প্রথম যে ভুক্তিটা, তার রো নাম্বার 1 কলাম নাম্বার 1, তাই না? সে 1 নাম্বার রোতে আছে, 1 নাম্বার কলামে আছে, এটা ধরতে পারছি। দেখো তো, দেখো 1 নাম্বার রো, 2 নাম্বার রো, 3 নাম্বার রো, 1 নাম্বার কলাম, 2 নাম্বার কলাম, 3 নাম্বার কলাম। বোঝা গেছে? তাহলে দেখো, এই যে প্রথমে যে ভুক্তিটা আছে, সে 1 নাম্বার রোতে আছে, 1 নাম্বার কলামে আছে। পরেরটা 1 নাম্বার রোতে আছে, 2 নাম্বার কলামে আছে। পরেরটা 1 নাম্বার রোতে আছে, 3 নাম্বার কলামে আছে। তারপরে আসো পরেরটা, এই যে ভুক্তিটা, সে 2 নাম্বার রোতে আছে, 1 নাম্বার কলামে আছে। তারপরেরটা দেখো 2 নাম্বার রোতে আছে, 2 নাম্বার কলামে আছে। তারপরেরটা 2 নাম্বার রোতে আছে, 3 নাম্বার কলামে আছে। লাস্টেরটা দেখো 3 নাম্বার রোতে আছে, 1 নাম্বার কলামে, 3 নাম্বার রোতে, 2 নাম্বার কলামে, 3 নাম্বার রোতে, 3 নাম্বার কলামে। ঠিক আছে? ধরতে পারছি এই জিনিসটা? আচ্ছা। সো এখন আমার এই ভুক্তিগুলা লাগবে। ভুক্তিগুলা পাইলেই তো আমি কি ম্যাট্রিক্সটা লিখে ফেলতে পারবো। সো ওরা বলে দিচ্ছে যে এ আই জে
aij মানে ভুক্তি সমান হলো 2i মাইনাস j। তার মানে দেখো a11 তাহলে কত হবে? i এর জায়গায় 1, j এর জায়গায় 1, i এর জায়গায় 1, j এর জায়গায় 1। তার মানে দেখো a12 কত হবে? i এর জায়গায় 1, j এর জায়গায় 2। a13 কত হবে? i এর জায়গায় 1, j এর জায়গায় 3। সো 2 1 কে 2, 1 গেলে 1 থাকবে, 2 1 কে 2, 2 গেলে 0 থাকবে, 2 1 কে 2, 3 গেলে -1 থাকবে। ঠিক আছে, তারপরে দেখো a21 এটা আসবে কত? i এর জায়গায় 2, j এর জায়গায় 1। a22 i এর জায়গায় 2, j এর জায়গায় 2। a23 i এর জায়গায় 2, j এর জায়গায় 3। a31 i এর জায়গায় 3, j এর জায়গায় 1। ঠিক আছে, a32 i এর জায়গায় 3, j এর জায়গায় 2। a33 i এর জায়গায় 3, j এর জায়গায় 3। সো এখানে দেখো 2 দুগুণে 4 থেকে 1 গেলে 3, তারপরে 2 দুগুণে 4 থেকে 2 গেলে 2, 2 দুগুণে 4 থেকে 3 গেলে 1। তারপরে 3 দুগুণে 6 থেকে 1 গেলে 5, 3 দুগুণে 6 থেকে 2 গেলে 4, 3 দুগুণে 6 থেকে 3 গেলে 3। তার মানে দেখো আমি প্রত্যেকটা ভুক্তি পেয়ে গেছি না? এই প্রথম ভুক্তিটা কত? a11 ফার্স্ট রোতে ফার্স্ট কলামে। সো aij সমান কত? ভুক্তি বের করার জন্য সম্পর্ক তোমারে দিয়ে দিছে। সো i এর জায়গায় 1, j এর জায়গায় 1, তারপরে 1 2 এর জন্য i এর জায়গায় 1, j এর জায়গায় 2। তো সবগুলা ভুক্তি আমি পেয়ে গেলাম। তার মানে অতএব a ম্যাট্রিক্সটা কত হবে দেখো তো? a11 হলো 1, a12 হলো 0, তারপরেরটা -1, তারপরে 3 2 1, তারপরে হলো 5 4 3। ক্লিয়ার? বুঝতে পারছি? তাহলে দেখো জেনারেল ফরম্যাটটা আই হোপ আমি তোমারে বুঝাইতে পারছি। আমি তোমার একটা হোমওয়ার্ক দিয়ে দেই। হোমওয়ার্কটা হইল এ একটা ম্যাট্রিক্স যার জেনারেল ফরম্যাটটা আমি লিখে দিলাম aij 3x3 ম্যাট্রিক্স, যেখানে aij সমান হইল 3i প্লাস 2j। কোয়েশ্চেন হইল এ ম্যাট্রিক্স লেখো। ঠিক আছে, সো এইটা হোমওয়ার্ক করে তুমি গ্রুপে পোস্ট করবা, পোস্ট করে আমার একটু ট্যাগ করে দিবা। ঠিক আছে, সো দেন বুঝবো যে হ্যাঁ তুমি জেনারেল ফরম্যাটটা বুঝতে পারছো। ওকে, সো আমরা জেনারেল ফরম্যাটটা শেষ করলাম। জেনারেল ফরম্যাট শেষ করার পর আমাদের টপিক হলো ক্লাসিফিকেশন অফ ম্যাট্রিসেস। আমরা ম্যাট্রিক্সের প্রকারভেদ পড়ব, একটা না দুইটা না, আমরা 21টা প্রকারভেদ পড়ব। ঠিক আছে, সো কথাবার্তা না বাড়ায় শুরু করি। একদম শুরুতে রো ম্যাট্রিক্স। রো ম্যাট্রিক্স কাকে বলে? যে ম্যাট্রিক্সের একটা মাত্র রো থাকবে, একটা রো থাকবে, দুইটাও না, তিনটাও না, চারটাও না, একটা রো থাকবে। ভাই কলাম কয়টা থাকবে? যেই কয়টা থাকুক সমস্যা নেই, কলাম এখানে রেলেভেন্ট না, আমার রো থাকতে হবে একটা। তার মানে দেখো এই যে ম্যাট্রিক্সটা ABC, এখানে রো কয়টা আছে? এখানে রো কয়টা আছে? একটা। কলাম কয়টা আছে? তিনটা। কেন তিনটার বদলে চারটা থাকলে সমস্যা ছিল? জীবনেও না। পাঁচটাও থাকতে পারতো, ছয়টাও থাকতে পারতো, যেই কয়টা খুশি, কলাম যে কয়টা থাকুক সমস্যা নাই। তাহলে এটার অর্ডার কত? যদি অর্ডার লিখতে চাই, একটা রো, কলাম হইল তিনটা, তার মানে অর্ডার হইল 1/3। অর্ডার হইল 1/3, একটা রো তিনটা কলাম। তাহলে যে ম্যাট্রিক্সের একটা মাত্র রো থাকবে তাকে আমরা কি বলবো? রো ম্যাট্রিক্স বলবো। ঠিক আছে, তাহলে আমি যদি বলি কলাম ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স মানে কি? যার একটা মাত্র কলাম থাকবে। যে ম্যাট্রিক্সের কেবলমাত্র একটা কলাম বিদ্যমান তাকে আমরা কি বলতেছি? কলাম ম্যাট্রিক্স বলতেছি। বুঝাইতে পারছি? ওকে, সো এখানে দেখো কলাম কয়টা আছে? একটা। রো কয়টা আছে? একটা, দুইটা, তিনটা। কলাম আছে একটা, তাহলে অর্ডার কত?
অর্ডার আমার মনে হয় 3/1 আসবে। কলাম একটা, রো যে কয়টা থাকুক সমস্যা নাই। তাহলে রো ম্যাট্রিক্স শুধুমাত্র একটা রো থাকবে, কলাম ম্যাট্রিক্স শুধুমাত্র একটা কলাম থাকবে। ঠিক আছে? তাহলে পড়ানোর সময় এটা যখন পড়াইতেছিলাম শাহজাহানপুরে, তখন এক স্টুডেন্ট এরকম কোয়েশ্চেন করছিল যে ভাই তাহলে এরকম কি কোনো ম্যাট্রিক্স হইতে পারে শুধুমাত্র একটাই ভুক্তি আছে 3? অবভিয়াসলি হইতে পারে। তাহলে এইটারে কি ভাই রো ম্যাট্রিক্স বলা যায় যেহেতু তার একটা রো আছে? হ্যাঁ, বলা যায়। ভাই এটারে কি তাহলে কলাম ম্যাট্রিক্স বলা যায় কারণ তার একটা মাত্র কলাম আছে? তাও বলা যায়। বুঝা গেছে? তার মানে এইটা একই সাথে রো ম্যাট্রিক্স, এইটা একই সাথে কলাম ম্যাট্রিক্স। বুঝাইতে পারছি? এটা একই সাথে রো ম্যাট্রিক্স, একই সাথে কলাম ম্যাট্রিক্স। ক্লিয়ার? ওকে। সো রো ম্যাট্রিক্স গেল, কলাম ম্যাট্রিক্স গেল। এরপরে রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স অথবা আয়তাকার ম্যাট্রিক্স। যদি কোনো ম্যাট্রিক্সের রো সংখ্যা এবং কলাম সংখ্যা সমান না হয় তখন তাকে আমরা বলতেছি রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স বা আয়তাকার ম্যাট্রিক্স। দেখো, আয়তক্ষেত্রের আমরা একটা বৈশিষ্ট্য জানি যে তার দৈর্ঘ্য এবং প্রস্থ কি হয় না? সমান হয় না। জানি তো এটা, তাই না? সো আমি যদি এমন একটা ম্যাট্রিক্স বানাই যার রো সংখ্যা কলাম সংখ্যা সেম না, যেমন ধরো এইটা ABCDEF, তাহলে এখানে রো কয়টা আছে? 3টা, তাই না? রো কয়টা আছে? 1 2 3টা। কলাম কয়টা আছে? 2টা। এই হলো 1, এই হলো 2। এখন আমার কথা হইলো এতে করে দেখো এই যে শেপটা হইছে, শেপটা কি একটা আয়তক্ষেত্রের মতো না? দৈর্ঘ্য প্রস্থ সমান না, এরকমই তো। সো এই জন্য এটার আমরা কি বলতেছি? রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স অথবা আয়তাকার ম্যাট্রিক্স। এটার অর্ডার কত লিখতে পারবো? 3টা রো 2টা কলাম, 3/2। অর্ডার লিখার দরকার নেই, আমি জাস্ট প্র্যাকটিস করাইতে করাইতে আগাইতেছি। সো এইটার অর্ডার কত? 3/2। বুঝাইতে পারছি? তাহলে যদি কোনো ম্যাট্রিক্সের রো এবং কলাম সংখ্যা সমান না হয় তখন আমরা বলবো যে ম্যাট্রিক্সটা হলো রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স অথবা আয়তাকার ম্যাট্রিক্স। ক্লিয়ার? ওকে। এরপরে দেখো স্কোয়ার ম্যাট্রিক্স অথবা বর্গ ম্যাট্রিক্স। সো বর্গের ক্ষেত্রে আমরা জানি যে বর্গের দৈর্ঘ্য এবং প্রস্থ কি হয়? সমান হয়। দৈর্ঘ্য এবং প্রস্থ কি হয়? সমান হয়, তাই না? আচ্ছা, দৈর্ঘ্য এবং প্রস্থ সমান হয়। সো যদি কোনো ম্যাট্রিক্স এমন হয় তার রো সংখ্যা এবং কলাম সংখ্যা সমান, তখন আমরা বলতে পারবো যে ম্যাট্রিক্সটা হলো বর্গ ম্যাট্রিক্স অথবা স্কয়ার ম্যাট্রিক্স। দেখো এই যে ম্যাট্রিক্সটা, দেখো ওর রো কয়টা? 2টা। ওর কলাম কয়টা? 2টা, তাই না? রো 2টা, কলাম 2টা। অর্ডার কত? 2/2। এবং এতে করে দেখো তার যে শেপটা হইছে সেটা একটা বর্গক্ষেত্রের শেপ হইছে না? দৈর্ঘ্য প্রস্থ সমান। বুঝাইতে পারছি? এই জন্য আমরা বলতেছি যে এটা একটা কি ম্যাট্রিক্স? স্কয়ার ম্যাট্রিক্স অথবা বর্গ ম্যাট্রিক্স। এখানে চিপা দিয়ে একটা কথা লেখা আছে যে একটা ম্যাট্রিক্স যার শুধুমাত্র একটাই ভুক্তি আছে 2 এবং সংখ্যা 2, দুইটা কিন্তু সেম জিনিস না। দুইটা কি সেম জিনিস? বুঝো তো জিনিসটা, যে একটা হইলো ম্যাট্রিক্সের ভিতরে 2 আছে, হইতে পারে এই 2 এর অন্য পরিচয় আছে, হইতে পারে একটা ইকুয়েশন ছিল 2x = 5, ওইখান থেকে x এর সহগ 2, ওইটার আমি ম্যাট্রিক্স দিয়ে লিখছি, তাই না? সো এইটা এবং সংখ্যা 2, দুইটা তো সেম জিনিস না, একটা সংখ্যা আর একটা ম্যাট্রিক্স। এখন তাহলে একটু যদি ট্র্যাক ব্যাক করি, এখানে এই ম্যাট্রিক্সটাকে আমি স্কয়ার ম্যাট্রিক্সও তো বলতে পারি। বলতে পারি কিনা দেখো তো? কারণ তার রো সংখ্যা একটা, কলাম সংখ্যা একটা, তার অর্ডার কত তাহলে? 1/1। তার অর্ডার কত তাহলে? 1/1। সো সে একই সাথে রো ম্যাট্রিক্স, সে একই সাথে কলাম ম্যাট্রিক্স, সে একই সাথে স্কয়ার ম্যাট্রিক্স। ক্লিয়ার? ধরতে পারছি? ওকে। সো আমরা 4 পর্যন্ত পড়লাম। রো ম্যাট্রিক্স পড়ছি, কলাম ম্যাট্রিক্স পড়ছি,
রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স পড়ছি, স্কোয়ার ম্যাট্রিক্স পড়লাম এই পর্যন্ত। সো এরপরে 5 নাম্বার সংজ্ঞা পড়ার জন্য আমাদের দুইটা সংজ্ঞা পড়তে হবে আলাদাভাবে। ঠিক আছে, দুইটা আলাদাভাবে সংজ্ঞা পড়তে হবে। আচ্ছা দেখো কি পড়তে হবে। একদম প্রথমে লিডিং এন্ট্রি, ঠিক আছে, অথবা মুখ্য ভুক্তি। কি বললাম? লিডিং এন্ট্রি অথবা মুখ্য ভুক্তি। সো ফার্স্ট রো এবং ফার্স্ট কলামে অবস্থিত ভুক্তিকে আমরা বলতেছি লিডিং এন্ট্রি। কিরকম? ধরো আমি একটা ম্যাট্রিক্স লিখলাম, ধরো 1 2 3 4 5 6, রেক্ট্যাঙ্গুলার হইতে পারে, স্কোয়ার হইতে পারে, এনিথিং। সো লিখার পর একদম প্রথম রো এবং প্রথম কলামে যে ভুক্তিটা আছে, দেখো তো, প্রথম রো এবং প্রথম কলামে যে ভুক্তিটা আছে সেইটাকে আমরা বলবো হলো লিডিং এন্ট্রি অথবা মুখ্য ভুক্তি। মানে একজন সুস্থ স্বাভাবিক মানুষ ম্যাট্রিক্স লিখার সময় প্রথমে তো এই ভুক্তিটাই লিখবে, তাই না? মানে আমরা সাইকোপ্যাথ তো না যে আমরা এইভাবে ম্যাট্রিক্স লিখব। কেউ লেখে এইভাবে, লিখলে তার সমস্যা আছে আর কি। সো নর্মালি তো আমরা এটা দিয়ে স্টার্ট করি। সো এই ভুক্তিটার আমি বলতেছি হলো লিডিং এন্ট্রি। তাহলে প্রথম রো এবং প্রথম কলামে অবস্থিত যে ভুক্তিটা তাকে আমরা বলতেছি লিডিং এন্ট্রি অথবা মুখ্য ভুক্তি। বুঝাইতে পারছি? ওকে। সো মুখ্য ভুক্তি যদি বুঝি, এরপর আমার বুঝতে হবে ডায়াগোনাল অফ এ স্কোয়ার ম্যাট্রিক্স, অথবা ডায়াগোনাল মানে কি? ডায়াগোনাল মানে হলো কর্ণ। এটা কিন্তু সংজ্ঞা না, সংজ্ঞা 4টা পড়ছি, 5 নাম্বার সংজ্ঞা পড়ার জন্য 2টা ইনফরমেশন পড়তে হইতেছে। সো প্রথমত আমি লিখলাম ডায়াগোনাল অফ এ স্কোয়ার ম্যাট্রিক্স। কেন স্কোয়ারই কেন? স্কোয়ার মানে তো বর্গ, তাই না? বর্গ ম্যাট্রিক্সের কর্ণ। কেন কর্ণ কি আয়তাকার ম্যাট্রিক্সের হবে না? একটু দেখি, আমি 2টা ম্যাট্রিক্স লিখি একটু। আমি আরেকটা পেজ নেই। ধরো এরকম 1 2 3 4 5 6 7 8 9, একটা ম্যাট্রিক্স লিখলাম, 3টা রো 3টা কলাম, বর্গ ম্যাট্রিক্স। আচ্ছা এখন আমি যদি বলি কর্ণ বানাও, দেখো তো কর্ণ এরকম হয় না? এই একটা হবে, এই আরেকটা হবে, 2টা কর্ণ হবে, কোনো সমস্যা নেই। কিন্তু আমি যদি একটা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স নেই, ধরো 2 3 5 1 2 7, 2টা রো 3টা কলাম রেক্ট্যাঙ্গুলার, এইটায় যদি কর্ণ বানাইতে যাও দেখবা যে মাঝে ফাঁকা হয়ে গেছে। দেখো মাঝে ফাঁকা হয়ে গেছে না? ফাঁকা হয়ে গেছে। তার মানে মাথায় রাখবা শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সের কর্ণ হয়, আয়তাকার ম্যাট্রিক্সের হয় না। আয়তাকার ম্যাট্রিক্সের হয় না। এই জন্যই আমি পরের পেজে লিখছি যে ডায়াগোনাল অফ এ স্কোয়ার ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্সের কর্ণ। ঠিক আছে? সো এই একটা বর্গ ম্যাট্রিক্স, যা লেখা আছে পরে আসতেছি, এই একটা বর্গ ম্যাট্রিক্স। সো এটার এই একটা কর্ণ হবে, এই আরেকটা কর্ণ হবে, তাই না? 2টা কর্ণ হবে। এখন বুঝো এই 2টা কর্ণের মধ্যে এই যে এ যে ভুক্তিটা, এটার আমরা কি বলি জানো? আমার যদ্দূর মনে আছে এটার আমরা লিডিং এন্ট্রি বলি। এটার আমরা বলি লিডিং এন্ট্রি অথবা মুখ্য ভুক্তি, বলি কিনা? সো এটা যদি লিডিং এন্ট্রি হয় তাহলে লিডিং এন্ট্রি নিয়ে যেই কর্ণটা সেটাকে আমরা বলি হলো লিডিং ডায়াগোনাল অথবা মুখ্য কর্ণ। লিডিং ডায়াগোনাল অথবা মুখ্য কর্ণ। তার মানে দেখো লিডিং এন্ট্রি নিয়ে যে কর্ণ গঠিত তাকে মুখ্য কর্ণ বলে বা লিডিং ডায়াগোনাল বলে। ঠিক আছে? আর অন্য যে কর্ণটা আছে সেটাকে আমরা সেকেন্ডারি ডায়াগোনাল বলবো অথবা গৌণ কর্ণ বলবো। সেকেন্ডারি ডায়াগোনাল অথবা গৌণ কর্ণ। তার মানে আমরা
বর্গ ম্যাট্রিক্সের যে দুইটা কর্ণ হয় তার নাম শিখলাম, যে একটা মুখ্য কর্ণ আর একটা গৌণ কর্ণ। মুখ্য কর্ণ কোনটা? মুখ্য ভুক্তি নিয়ে বা লিডিং এন্ট্রি নিয়ে যেই কর্ণটা গঠিত তাকে আমরা বলতেছি মুখ্য কর্ণ, অন্যটা হলো গৌণ কর্ণ। ক্লিয়ার? ধরতে পারছি? সো এখান থেকে আমরা পড়লাম কি, আমরা লিডিং এন্ট্রি শিখলাম, দেন আমরা জানলাম যে কর্ণ শুধুমাত্র কি বর্গ ম্যাট্রিক্সের হয়, আয়তাকার ম্যাট্রিক্সের হয় না। এরপরে আমরা যেই কর্ণ দুইটা হয় তার নাম শিখলাম। সো এই নলেজ নিয়ে দেন আমরা আগাবো ডায়াগোনাল ম্যাট্রিক্স পড়তে। 5 নাম্বারটা হলো ডায়াগোনাল ম্যাট্রিক্স অথবা কর্ণ ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্স অথবা কর্ণ ম্যাট্রিক্স, বাংলাটা লিখে রাখি, কর্ণ ম্যাট্রিক্স। দেখো সংজ্ঞা কি বলতেছে, যদি একটি বর্গ ম্যাট্রিক্সের, মাথায় রাখবা কর্ণ শুধুমাত্র কার হয়? বর্গ ম্যাট্রিক্সের হয়। যদি একটি বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ ব্যতীত বাকি সকল ভুক্তিগুলো শূন্য, মুখ্য কর্ণ ব্যতীত বাকি সকল ভুক্তিগুলো হলো শূন্য। দেখো এই যে উদাহরণটা নিছি আমি, এটা মুখ্য কর্ণ না? মুখ্য ভুক্তি কোনটা? এইটা, এটাই তো লিডিং এন্ট্রি, তাই না? এটাই তো হলো কি লিডিং এন্ট্রি বা মুখ্য ভুক্তি। মুখ্য ভুক্তি, তার মানে এই যে কর্ণটা, এটা কি আমার মুখ্য কর্ণ? সো মুখ্য কর্ণ ব্যতীত, মুখ্য কর্ণ বাদে বাকি সকল ভুক্তি কি শূন্য? বাকি সকল ভুক্তি কি শূন্য? এই ধরনের, বুঝো, এই ধরনের ম্যাট্রিক্সকে আমরা বলতেছি ডায়াগোনাল ম্যাট্রিক্স অথবা কর্ণ ম্যাট্রিক্স। ঠিক আছে, ডায়াগোনাল ম্যাট্রিক্স অথবা কর্ণ ম্যাট্রিক্স, বুঝাইতে পারছি? সো যেই ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ ব্যতীত বাকি সকল ভুক্তি শূন্য তাকে আমরা বলতেছি ডায়াগোনাল ম্যাট্রিক্স অথবা কর্ণ ম্যাট্রিক্স। ক্লিয়ার? আচ্ছা, সো কর্ণ ম্যাট্রিক্স যদি বোঝা হয়, কর্ণ ম্যাট্রিক্সের এখানে আমি আরেকটা জিনিস একটু পড়াই তোমারে। দেখো তো, যদি আমি একটা 3x3 ম্যাট্রিক্স চিন্তা করি, তো আমি তো জানি যে সবগুলা ভুক্তিকে রিপ্রেজেন্ট করে এ দ্বারা। সো 3x3 যদি হয়, বুঝো ঠান্ডা মাথায়, 3x3 যদি হয়, প্রথম রো, দ্বিতীয় রো, তৃতীয় রো, প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম, ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো, ফার্স্ট রো, ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড কলাম। তাহলে আমরা এটা তো জানি যে এই যে ভুক্তিটা, এটা হলো A11, তারপরে A12, তারপরে A13, এরপরে A21, A22, A23, A31, A32, A33। ঠিক আছে, এভাবেই তো। এখন কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে বুঝো, কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে আই গেস আমরা এটা জানি যে মুখ্য কর্ণ বাদে আমরা জানি যে শুধুমাত্র এই যে মুখ্য কর্ণ যেটা আছে এইটায় ভুক্তি থাকবে, বাদ বাকি সব কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে না? আমরা তো এটা জানি যে এইটা কি হবে, শুধুমাত্র ভুক্তি থাকবে, বাদ বাকি সব কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে, তাই তো? আচ্ছা, এবার আসো, এবার এখান থেকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখি। মুখ্য কর্ণে ভুক্তি থাকবে এবং মুখ্য কর্ণের ক্ষেত্রে নোটিস করো তো, এই যে তিনটা ভুক্তি, এদের বুঝো, এদের আই এবং জে নাম্বারটা সমান না? দেখো তো, প্রথমটার রো নাম্বার 1 কলাম নাম্বার 1, তারপরে রো নাম্বার 2 কলাম নাম্বার 2, তারপরে রো নাম্বার 3 কলাম নাম্বার 3, তাই তো? তার মানে আমরা শর্ত হিসাবে কি বলতে পারি যে কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে এআই যে কি বোঝায়? ভুক্তি বোঝায়, তাই তো? ভুক্তি শূন্য না কোনগুলা? ভুক্তি শূন্য না কোনগুলা যাদের আই এবং জে সমান? দেখো তো, আগের পেজে আবার আসো, আগের পেজে, এই তো দেখো তো, এরা হলো জিরো না,
এই ভুক্তিগুলা 0 নয় এবং এদের আই নাম্বার জে নাম্বার সমান, এবং যারা 0 হইছে তাদের আই এবং জে নাম্বার কি সমান নয়, তাই না? আই এবং জে নাম্বার ডিফারেন্ট। তাহলে আমরা এরকম বলতে পারি যে ভুক্তি 0 না। কাদের ভুক্তি 0 না? মানে কোন ভুক্তিগুলা 0 না? যাদের আই এবং জে নাম্বারটা সমান। তাহলে কোন ভুক্তিগুলা 0? কোন ভুক্তিগুলা 0? যাদের আই এবং জে নাম্বার সমান নয়। দেখো এই জিনিসটা যদি বুঝতে পারি এমসিকিউতে কাজে দিবে, এটা আমার এমসিকিউতে কাজে দিবে। তাহলে কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলা কি না? 0 না, বাদ বাকিগুলা 0। সো মুখ্য কর্ণের ভুক্তিগুলার আই এবং জে সমান। সো ভুক্তি 0 না কোনগুলা? যাদের আই এবং জে সমান। এবং ভুক্তি 0 কোনগুলা? যাদের আই জে সমান না। বুঝাইতে পারছি? ওকে, সো এটা গেল আমার ডায়াগোনাল বা কর্ণ ম্যাট্রিক্স। এটা আমি এখানেও লিখে দিই সুন্দর মতো, যে এ আই যে তো ভুক্তি রিপ্রেজেন্ট করতেছে, এটা 0 হবে যখন আই এবং জে সমান নয়। এটা 0 হবে না যখন আই এবং জে সমান। ঠিক আছে, গেল। এরপর আসো স্কেলার ম্যাট্রিক্স। যদি একটি কর্ণ ম্যাট্রিক্সের, শুরুতে আমি বলতেছি যে ম্যাট্রিক্সটা হলো কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স মানে হলো মুখ্য কর্ণ বরাবর ভুক্তি থাকবে, বাদ বাকি সব হবে শূন্য, তাই না? সো আমি কি বলতে পারি যে মুখ্য কর্ণের যে ভুক্তিগুলা এগুলা অশূন্য ভুক্তি, এগুলা অশূন্য ভুক্তি, এগুলা শূন্য নয়। সো স্কেলার ম্যাট্রিক্স বলতেছি যেই কর্ণ ম্যাট্রিক্সের, প্রথমেই বলে নিতেছি ম্যাট্রিক্সটা কর্ণ ম্যাট্রিক্স হবে। কর্ণ ম্যাট্রিক্স কারা? যাদের মুখ্য কর্ণ বরাবর ভুক্তি থাকবে, বাদ বাকি সব 0 হবে। আচ্ছা, যদি কোনো কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য ভুক্তিগুলা সমান হয়, অশূন্য ভুক্তিগুলা কি হয়? সমান হয়। অর্থাৎ এই যে ভুক্তিগুলা, ঠিক আছে, এই যে ভুক্তিগুলা এ বি সি, যেগুলোর আমি অশূন্য বলতেছি, এগুলাই যদি সমান হয়ে যায়, অর্থাৎ তিনটার মানই ধরো এ, তিনটার মানই ধরো 5, তিনটার মানই ধরো 10 সমান হয়ে যায়, তখন আমি বলতে পারবো যে সে একটা কি ম্যাট্রিক্স? স্কেলার ম্যাট্রিক্স। বোঝা গেছে? তাহলে যদি কোনো কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য ভুক্তিগুলা কি হয়? সমান হয়ে যায়, তখন আমরা বলতে পারবো যে ম্যাট্রিক্সটা হলো স্কেলার ম্যাট্রিক্স। ক্লিয়ার? বুঝতে পারছি? এরপরে 7, আইডেন্টিটি ম্যাট্রিক্স অথবা অভেদ ম্যাট্রিক্স। যদি কোনো স্কেলার ম্যাট্রিক্সের অশূন্য ভুক্তিগুলার মান 1 হয়, তখন তাকে আমরা অভেদ অথবা আইডেন্টিটি ম্যাট্রিক্স বলি। স্কেলার ম্যাট্রিক্স কারা? স্কেলার ম্যাট্রিক্স আমরা জানি যে কর্ণ ম্যাট্রিক্স যার অশূন্য ভুক্তিগুলো সমান, অর্থাৎ মুখ্য কর্ণের সকল ভুক্তি সমান, বাদ বাকি সব শূন্য। সো সমান তো 5ও হইতে পারে, 10ও হইতে পারে, 20ও হইতে পারে, 200ও হইতে পারে। সো সমান যেই ভুক্তিগুলা সেগুলা যদি 1 হয়ে যায়, যদি একটি স্কেলার ম্যাট্রিক্সের অশূন্য ভুক্তিগুলার মান 1 হয়, তবে তাকে আমরা কি বলতেছি? আইডেন্টিটি ম্যাট্রিক্স অথবা অভেদ ম্যাট্রিক্স। ঠিক আছে? অর্থাৎ এই যে দেখো, মুখ্য কর্ণ বরাবর যেই ভুক্তিগুলা আছে সেগুলা কত? 1, বাদ বাকি সব শূন্য। সো এইটারে আমি কি বলতেছি? আইডেন্টিটি ম্যাট্রিক্স বলতেছি। ক্লিয়ার? এবং এটাকে আমরা প্রকাশ করি হলো আই দ্বারা। একে আই দ্বারা প্রকাশ করা হয়, আই দ্বারা প্রকাশ করা হয়। ক্লিয়ার? আচ্ছা, সো এইটা একটু নোটিস করো যে এইটার অর্ডার কত? 3/3 না? 3/3 না? 3টা রো 3টা কলাম, এই জন্য এটারে লিখছি আমরা I3। এটাকে আমরা বলতেছি আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ অর্ডার 3। এই যে, তাহলে আমি যদি I2 বলতাম, ওইটা হইতো আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ অর্ডার 2, অর্থাৎ 2/2 হবে
মুখ্য কর্ণে 1 থাকবে, বাদ বাকি সব শূন্য। I4 বললে অর্ডার 4, অর্ডার হবে 4/4। বুঝাইতে পারছি? দেখো তো এই পর্যন্ত ক্লিয়ার কিনা? কতক্ষণ হয়েছে ক্লাস? অলমোস্ট 50 মিনিটস হয়ে গেছে। আমরা আর একটু পরে আজকের ক্লাসটা এখানে শেষ করব। পরবর্তী ক্লাসে আমরা ট্রান্সপোজ থেকে দেখব, আমরা জিরো ম্যাট্রিক্স পড়বো আজকে। সো দেখো আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স পড়লাম, একটা জিনিস লিখে রাখবা, ওটা হলো আইডেন্টিটি ম্যাট্রিক্সের আচরণ সংখ্যা যে 1 আছে না, সংখ্যা 1 এর মতো। বুঝছো? আইডেন্টিটি ম্যাট্রিক্স আর সংখ্যা 1 কি সেম জিনিস? জীবনেও না। আচরণটা সেম। 1 এর আচরণ কেমন? 5 এর সাথে যদি আমি 1 গুণ করি, 5 1 5 লিখি আর 1 × 5 লিখি, আমরা দেখি যে যা আছে তাই থাকে। অর্থাৎ যে কোনো বাস্তব সংখ্যার সাথে যদি 1 গুণ করি, কোনো চেঞ্জেস হয় না। সিমিলারলি কোনো ম্যাট্রিক্সের সাথে আমরা যদি আই গুণ করি, আই শেষে রাখো অথবা শুরুতে রাখো, ভাই গুণ কিভাবে করে ওটা পরে আসতেছি, পড়াবো। বাট যদি গুণ করি তাহলে কোনো চেঞ্জেস হবে না। তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্সের আচরণ কার মতো? সংখ্যা 1 এর মতো আচরণটা। ওকে, এরপরে আসো জিরো ম্যাট্রিক্স অথবা শূন্য ম্যাট্রিক্স। যদি কোনো ম্যাট্রিক্সের সকল ভুক্তি শূন্য হয়, যদি কোনো ম্যাট্রিক্সের সকল ভুক্তি শূন্য হয়, তখন তাকে আমরা কি বলি? শূন্য ম্যাট্রিক্স বলি। যেমন এই যে এটা একটা 2/2 ম্যাট্রিক্স যার সকল ভুক্তি শূন্য। অথবা এভাবে লিখতে পারি না, দেখো তো 0 0 0 0 0 0, 2টা রো 3টা কলাম, তার মানে 2/3। ঠিক আছে? সো এটাও একটা কি ম্যাট্রিক্স? জিরো ম্যাট্রিক্স। সো জিরো ম্যাট্রিক্স বর্গাকারও হইতে পারে, আয়তাকারও হইতে পারে। সো এখানে কিছু জিনিস মাথায় রাখবো। প্রথমত জিরো ম্যাট্রিক্স আয়তাকার, বর্গাকার যে কোনো একটা হইতে পারে। যে কোনো আকারের জিরো ম্যাট্রিক্সকে দুইভাবে লেখা যায়। একটা হলো ও দিয়ে থার্ড ব্র্যাকেট, এটা জিরো না কিন্তু, এটা হলো ও। ঠিক আছে? জাইমন অক্সিজেনের মতো অনেকটা। ও দিয়ে থার্ড ব্র্যাকেট অথবা ও বোল্ড করে। সো আমার খাতার মধ্যে কিন্তু বোল্ড করে লেখা সম্ভব না, সো আমি খাতায় লিখবো কিভাবে? এইভাবে। ঠিক আছে? ও লিখবা, থার্ড ব্র্যাকেট দিবা, এটা কি বুঝাবে? জিরো ম্যাট্রিক্স বুঝাবে। আর একটা কথা, জিরো ম্যাট্রিক্স আর সংখ্যা জিরো কিন্তু সেম জিনিস না, কারণ একটা ম্যাট্রিক্স আর একটা সংখ্যা, তাই তো? কিন্তু জিরো ম্যাট্রিক্সের আচরণ, কল আসতেছে না, জিরো ম্যাট্রিক্সের আচরণ আমার যে সংখ্যা জিরো আছে ওইটার মতো। অর্থাৎ আমরা জানি যে কোনো বাস্তব সংখ্যার সাথে জিরো যদি যোগ করি কোনো চেঞ্জেস হয় না। সিমিলারলি একটা ম্যাট্রিক্সের সাথে আমি যদি জিরো ম্যাট্রিক্স যোগ করি, শুরুতে দাও আর লাস্টে দাও, একই কথা, কোনো চেঞ্জেস হবে না। বুঝা গেছে? জিরো ম্যাট্রিক্সের আচরণ কার মতো? সংখ্যা জিরো এর মতো। সো আমরা এখান থেকে ট্রান্সপোজ পর্যন্ত পড়ায় দিই, নেক্সট ক্লাসে সিমেট্রিক থেকে ধরবো না। আচ্ছা, তাহলে এখন আমরা 8 পর্যন্ত আসলাম, জিরো ম্যাট্রিক্স পর্যন্ত আসলাম, তাই তো? এরপরে দেখো ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স অথবা রূপান্তরিত ম্যাট্রিক্স। ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স অথবা রূপান্তরিত ম্যাট্রিক্স। যদি কোনো একটি ম্যাট্রিক্সের রো গুলোকে কলাম এবং কলামগুলোকে রোতে রূপান্তর করা হয়, তখন যে ম্যাট্রিক্সটা আমরা পাই তাকে আমরা বলি রূপান্তরিত ম্যাট্রিক্স। কেমন দেখো একটু। ধরো একটা ম্যাট্রিক্স আমি এমন বললাম, এ ম্যাট্রিক্সের ক্ষেত্রে ম্যাট্রিক্সটা এরকম 1 2 3 4 5 6। এখন এইটার রো গুলারে কলাম বানাবা।
এবং কলামগুলারে রো বানাবা। দেখো এই হলো রো, রো হলো 1 2 3, এটারে কলাম বানাবা 1 2 3। আরেকটা রো হলো 4 5 6, কলাম বানাও 4 5 6। তুমি যখন রো গুলারে কলাম বানাইছো, রো গুলারে যখন তুমি কলাম বানাইলা, অটোমেটিক ভাবে দেখো কলামগুলা রো হয়ে গেছে। কলাম ছিল 1 4, রো হয়ে গেছে। কলাম ছিল 2 5, রো হয়ে গেছে। কলাম ছিল 3 6, রো হয়ে গেছে। তাহলে রো গুলারে তুমি কলাম বানাইছো, কলামগুলারে রো বানাইছো, এরপরে যে ম্যাট্রিক্সটা পাইছো সেটাকে আমরা বলতেছি ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স অথবা রূপান্তরিত ম্যাট্রিক্স। প্রকাশ করি কিভাবে? এ এর মাথায় টি দিয়ে, ট্রান্সপোজ থেকে টি আসছে, শুধু এ এর মাথায় টি না, ট্রান্সপোজ এর ট্রান্সপোজকে এর মাথায় টি, এর মাথায় ছোট হাতের টি অথবা এ প্রাইম দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, বুঝাইতে পারছি? আচ্ছা, সো এখানে আরেকটা জিনিস নোটিস করো, আমি এই ট্রান্সপোজ রে যদি আবার ট্রান্সপোজ করি, আবার ট্রান্সপোজ করি, দেখো তো আবার রো গুলারে কলাম বানাও, 1 4 রো আছে, সে কলাম হয়ে যাবে। 2 5 রো আছে, সে কলাম হয়ে যাবে। 3 6 রো আছে, সে কলাম হয়ে যাবে। তাহলে দেখো তো আমি আবার এ ম্যাট্রিক্স ব্যাক পেয়ে গেলাম না? 1 2 3 4 5 6, এটা তো এ ম্যাট্রিক্স ছিল। তার মানে যে কোনো ম্যাট্রিক্সকে ডাবল ট্রান্সপোজ করলে আমি আবার এ ম্যাট্রিক্সে কি ব্যাক চলে আসি, তাই না? অর্থাৎ আমি এখান থেকে একবার এই পিছনে ঘুরলাম, দেন আবার সামনে ঘুরলাম, সো আগের জায়গায় তো চলে আসছি, তাই না? খুবই লেম ছিল, যাই হোক। সো প্রপার্টিতে কি বলতেছি দেখো, ডাবল ট্রান্সপোজ করলে, এই জায়গাটা কি বোর্ডে উঠে? হ্যাঁ উঠে। সো এ ম্যাট্রিক্সকে আমি যদি দুইবার ট্রান্সপোজ করি, তাহলে আমি ওই পুরাতন ম্যাট্রিক্সটাই আবার পাইতেছি। ঠিক আছে, এ ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করার পর আবার ট্রান্সপোজ করলে আমরা এ পাবো। আরেকটা জিনিস যেটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এটা আমরা ম্যাথে যেয়ে প্রুফ করব, যে এ বি এর গুণফল, দেখো এ বি দুইটা ম্যাট্রিক্স, এ ইন্টু বি মানে তাদের গুণফল। ভাই গুণ কিভাবে করে ওটা ম্যাথে যেয়ে বুঝাবো। সো এ বি এর মাথায় ট্রান্সপোজ ইকুয়ালস টু বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ। এটা তোমরা আপাতত মাথায় রাখো, এটা আমি প্রুফ করাই দিব। এটা প্রুফ করব আমরা কোন জায়গায়? ওই ম্যাথে যায় প্রুফ করব। সো এ বি এর মাথায় ট্রান্সপোজ সমান বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ, এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখানে আরেকটা জিনিস একটু পড়ায় দিই, দেখো তো এ ম্যাট্রিক্সের অর্ডার কত? এ ম্যাট্রিক্সের রো 2টা, কলাম 3টা, তার মানে 2/3। এ ট্রান্সপোজের ক্ষেত্রে দেখো তো, এ ট্রান্সপোজের রো কয়টা? 3টা। কলাম কয়টা? 2টা। আগেরটায় কলাম ছিল 3টা, এবার কলাম হইল কয়টা? 2টা। সো রো 3টা, কলাম 2টা, 3/2। দেখো তো অর্ডার উল্টায় গেছে না? উল্টাইছে কিনা? উল্টাইছে। তাহলে আমি বলতে পারি দেখো তো, যে এ ম্যাট্রিক্সের অর্ডার, এ ম্যাট্রিক্সের অর্ডার m/n হলে বি ম্যাট্রিক্সের অর্ডার n/m হবে। এ ম্যাট্রিক্সের অর্ডার যদি, বুঝো, এ ম্যাট্রিক্সের অর্ডার যদি m/n হয়, তাহলে বি ম্যাট্রিক্সের অর্ডার কত হবে? বি ম্যাট্রিক্সের অর্ডার হবে হইল n/m, উল্টায় যাবে। ঠিক আছে, কারণ রো গুলারে কলাম বানাইছো, কলামগুলারে রো বানাইছো, উল্টাইছো হইতো, তাই না? বুঝাইতে পারছি? ওকে, সো আজকে আমরা এইটুকুই রাখবো, আমরা 10 থেকে পরবর্তী ক্লাসে শুরু করব। সো আমরা পুরা জিনিসটা একটু দেখি শুরু থেকে। আমরা একদম প্রথমে কি পড়ছি? ম্যাট্রিক্সের অর্থ ছাঁচ, তাই না? এবং কতগুলো সংখ্যা, প্রতীক, বীজগাণিতিক রাশির আয়তাকার বিন্যাস যদি ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ থাকে, তখন তাকে আমরা ম্যাট্রিক্স বলি। ম্যাট্রিক্স কাদের নিয়ে গঠিত? ভুক্তি দ্বারা গঠিত, মাঝে কমা দেয়া যাবে না।
প্রত্যেকটারে ভুক্তি বলি। আনুভূমিক রেখাগুলো হলো রো, উলম্বগুলা কি কলাম। রো এম সংখ্যক, কলাম এন সংখ্যক। এখানে বুঝাইতেছে কয়টা রো আছে, কয়টা কলাম আছে। তাহলে অর্ডার কত, এম বাই এন। অর্ডার কিসের ধারণা দেয়, আকারের ধারণা দিতেছে। এবং টোটাল ভুক্তি কত, এম ইন্টু এন, গুণ করে দিলেই ভুক্তি পেয়ে যাব। দেন সাধারণ আকার পড়ছি, সবগুলা ভুক্তিকে রিপ্রেজেন্ট করছি এ দ্বারা। আই যে বুঝাইতেছে তার রো নাম্বার, কলাম নাম্বার। আই যে বুঝাইতেছে ওই পার্টিকুলার ভুক্তিটা কয় নাম্বার রোতে আছে, কয় নাম্বার কলামে আছে। সো আই এর মান 3, জে এর মান 3 দিলে বুঝাবে 3 নাম্বার রো 3 নাম্বার কলামে কোন ভুক্তি আছে। সেটা যদি 7 হয় তাহলে এ এর মান 7। ঠিক আছে। দেন ওইখান থেকে আমরা একটা ম্যাথ করলাম, করার পর তোমাদের একটা ম্যাথ হোমওয়ার্ক দিলাম আমি, যেটা বলছি তোমরা হোমওয়ার্ক করে আমার দেখাবা। দেন ক্লাসিফিকেশন শুরু করছি, যার একদম শুরুতে আমরা পড়ছি রো ম্যাট্রিক্স কাকে বলে। যার একটা মাত্র রো থাকবে সেটা রো ম্যাট্রিক্স, যার একটা কলাম থাকবে সে কলাম ম্যাট্রিক্স। রো কলাম যদি সমান হয় সেটা কি, সমান না হয় তখন কি আয়তাকার বা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স, সমান হইলে স্কয়ার ম্যাট্রিক্স। একদম প্রথম ভুক্তিটা কি, লিডিং এন্ট্রি। কর্ণ শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সের হয়। লিডিং এন্ট্রি নিয়ে যে কর্ণ সেটা লিডিং ডায়াগোনাল বা মুখ্য কর্ণ, অন্যটা সেকেন্ডারি ডায়াগোনাল অথবা গৌণ কর্ণ। মুখ্য কর্ণ বাদে বাকি সব ভুক্তি যদি শূন্য হয় সেটা ডায়াগোনাল। এবং মুখ্য কর্ণের ক্ষেত্রে আই সমান জে, এই জন্য ভুক্তিটা 0 না। বাকি ভুক্তির ক্ষেত্রে আই নট ইকুয়ালস টু জে, এই জন্য ভুক্তিটা 0। ঠিক আছে। কর্ণ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের যে ভুক্তিগুলো সেগুলোই তো অশূন্য ভুক্তি, ওগুলো যদি সমান হয়, সমান না হলে সে তো কর্ণ ম্যাট্রিক্স হবে, সমান হয়ে গেলে সে কি স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্সে তো কর্ণ ম্যাট্রিক্সও বলা যাবে, তাই না? কারণ কর্ণ ম্যাট্রিক্সের সংজ্ঞা কি, মুখ্য কর্ণে ভুক্তি থাকবে, বাদ বাকি সব শূন্য। ঠিক আছে। আচ্ছা, সো মুখ্য কর্ণের ভুক্তি সমান হয়ে গেলে সেটা স্কেলার ম্যাট্রিক্স। সমান তো 5ও হইতে পারে, 10ও হইতে পারে, 15, 20, যে কোনো কিছু হইতে পারে। সমান হয়ে যদি এক হয় প্রত্যেকটা ভুক্তি, তখন তাকে আমরা বলবো আইডেন্টিটি ম্যাট্রিক্স অথবা অভেদ ম্যাট্রিক্স। প্রকাশ করি আই দ্বারা। 3/3 হলে এটারে বলবো I3, 2/2 হলে I2। আই এর আচরণ অনেকটা 1 এর মতো। জিরো ম্যাট্রিক্স যার সকল ভুক্তি শূন্য, আচরণ 0-র মতো, সংখ্যা 0-র মতো আচরণটা প্রকাশ করি ও দ্বারা, বোল্ড করা অথবা ওই জায়মান অক্সিজেনের মতো। এবং এটা আয়তাকার, বর্গাকার, যে কোনোটাই হইতে পারে। এরপরে ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স মানে কি, রোগুলারে কলাম, কলামগুলারে রোতে রূপান্তর করলে যে ম্যাট্রিক্স পাই সেটা হলো ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। প্রকাশ করি এ এর মাথায় টি, ছোট হাতের টি অথবা প্রাইম দিয়ে। 2বার ট্রান্সপোজ করলে সেম ম্যাট্রিক্স আবার পাওয়া যায়। আর এ বি এর ট্রান্সপোজ সমান বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ, আর ট্রান্সপোজ করলে অর্ডারটা উল্টায় যায়। সো এই পর্যন্ত হইল আমাদের এন্ড অফ ক্লাস 1। ঠিক আছে, এন্ড অফ ক্লাস 1। আমরা পরবর্তী ক্লাসে হলো সিমেট্রিক ম্যাট্রিক্স থেকে শুরু করব। ঠিক আছে। সো ওই ক্লাসে আমাদের ম্যাট্রিক্স মোটামুটি শেষ হয়ে যাবে। হয়তো বা ম্যাথের জন্য আরেকটা এক্সট্রা ক্লাস লাগতে পারে, ওই ক্লাসেও ম্যাথ করাবো, আরেকটা লাগতে পারে, দেন আমরা ডিটারমিনেন্টে যাব। সো পরবর্তী ক্লাসের আগ পর্যন্ত পড়াশোনা করতে থাকো। আল্লাহ হাফেজ।